আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানায় দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, আর ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যারা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওকে। হ্যাঁ রামিসা, এই ঈদের আগে আর কি আমাদের আজকে লাস্ট ম্যাথ ক্লাস, মোস্ট প্রবাবলি। ঠিক আছে, তাহলে চলো আজকের লেকচার শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের যে অধ্যায় 2 ছিল, মুনাফা, আমরা পড়তেছিলাম মুনাফার লাস্ট ক্লাস। মানে মুনাফার যে আমাদের 3টা ক্লাস হইলো, সেটা মানে আজকে যে 3টা ক্লাস হবে এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। এখানে আমরা মূলত অনুশীলনীর প্রবলেমগুলো সলভ করবো আর কি, M9-10-এ। তো চলো শুরু করা যাক। তো শুরুতে দেখো, আমাদের গত ক্লাসের হোমওয়ার্ক ছিল একটা, সেটা এখানে দেয়া আছে যে একজন ব্যক্তি 10,000 টাকার নির্দিষ্ট হার সরল মুনাফায় ব্যাংকে জমা রাখে। মানে 10,000 টাকা নির্দিষ্ট হারে সরল মুনাফায় ব্যাংকে জমা রাখে। 5 বছর পর তিনি মুনাফা আসলে এত টাকা পেলেন। বলছে উদ্দীপকের মুনাফা আসল ব্যাংকে জমা রাখলে 10% মুনাফায় 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। মানে এখানে উদ্দীপকের কি বলছিল, যে উদ্দীপকের যে মুনাফা আসল আছে, এই যে 13,750 টাকা। ওকে, 13,750 টাকা মানে যেটা মুনাফা আসল, এটা ব্যাংকে জমা রাখলে 10% মুনাফায় 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। আমরা জানি কি চক্রবৃদ্ধি মুনাফা কি ছিল, আইসি। আইসি সমান আমাদের কি ছিল, সি মাইনাস পি। সি মাইনাস পি। সি সমান আবার আমরা কি জানি চক্রবৃদ্ধির ক্ষেত্রে, পি ইন্টু 1 + r² তাহলে এখানে আসতেছিল আমাদের হচ্ছে পি ইন্টু 1 + r⁻n - p। ওকে, এটা কিন্তু আমাদের ফর্মুলা, আমাদের মনে রাখা লাগবে যে চক্রবৃদ্ধি যে আমাদের মুনাফা আছে সেটার ফর্মুলা কি ছিল। প্রথমে চক্রবৃদ্ধি মূলধন ছিল, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আর এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তো এখান থেকে পি কমন নিয়ে নিলে তুমি কি পাবা, পি কমন নিয়ে নিলে পাবা 1 + r⁻n - 1। তো এটার মান হচ্ছে বের করো, এটার মান কত আসে আমাদের দেখা লাগবে। তো আমাদের পির ভ্যালু কত হবে, 13,750। তারপরে দেখো, আমরা এখানে ইংরেজিতে লিখছিলাম, নিচে আমরা বাংলায় লিখতেছি, সমস্যা নেই। 1 + আর এর ভ্যালু কত, 10%। 10 মানে হচ্ছে 10/100। পাওয়ার কত হবে, কত বছর, 3 বছর, -1। এখান থেকে তুমি পাবা যে তার চক্রবৃদ্ধি মুনাফা কত আসে, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। চলো বের করি। 1 + 1/10³ -1, এইটা আসবে হচ্ছে 4,551.25 টাকা। আর হচ্ছে সরল মুনাফা আমাদের কত আসে, শুধু আয়। সরল মুনাফাটা আমাদের আসবে হচ্ছে, আয় আসবে হচ্ছে পিএনআর। পির ভ্যালু হচ্ছে 13,750। এন হচ্ছে 3 বছর, আর হচ্ছে 10%, 10/100। তাহলে এটা আমরা কত পাচ্ছি, যদি আমরা হিসাব করি, 13,750 ইন্টু 3 ইন্টু 10/100, এটা আসবে হচ্ছে আমাদের 4,125 টাকা। এত আসে। তাহলে অতএব পার্থক্য কত হবে, তাই পার্থক্য, পার্থক্য দেখো, এইটা থেকে ওইটা বিয়োগ করে দিবা, মানে আইসি মাইনাস আই। তাহলে কত আসতেছে, আমরা এখানে পাইছিলাম 4,551.25 মাইনাস আমাদের কত হবে, 4,125 টাকা। তো 4,125 লিখে দিই আমরা। তাহলে এই দুটা বিয়োগ করলে আমাদের যেটা আসবে সেটা আমাদের উত্তর। আমরা জাস্ট বিয়োগ করে ফেলি, আমাদের আসে হচ্ছে 426.25 টাকা। এটা আমাদের অ্যান্সার। এরকম অঙ্ক কিন্তু আমরা লাস্ট ক্লাসে একটা করছিলাম, আশা করছি আমরা সবাই বুঝতে পারছি এটা। ভেরি গুড, যারা যারা উত্তর দিছো। এখানে দেখতেছি অনেকে উত্তর দিয়ে বসে আছো। ইয়াসিন, তারপরে হচ্ছে আমাদের নাহিয়ান, তারপরে হচ্ছে জুনি, তারপরে রাফি। রাফি, এটা তুমি যে প্রশ্ন করছো ওইটা না, এখানে বলছিল যে উদ্দীপকের মুনাফা আসল ব্যাংকে জমা রাখলে তখন আমার আসল হবে 13,750 টাকা, না আসলটা চেঞ্জ হবে। তারপরে হচ্ছে রাকা, তারপরে
আরিক, ইয়াসিন, আরো অনেকে উত্তর দিছো, জাভিদ সহ আরো অনেকে, জিহান, ইকরা, নেহাল। ওকে, ভেরি গুড, আশা করি এটা বুঝতে পারছো। তো দেখো এটার সলিউশন এখানে দেয়াই আছে, যে কিভাবে কি করা লাগবে। এখানে আমাদের বিস্তারিত সলিউশন দেয়াই আছে। দেখো যে 426.25, তুমি চাইলে এভাবে লিখে লিখে করতে পারো, অথবা ডিরেক্ট ফর্মুলা বসাই দিয়ে ওইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, যেটা তোমার ভালো লাগে। এখন আজকের লেকচার চলো শুরু করা যাক। এখানে আমাদের হচ্ছে M9, এই অংশে আমরা দেখব হচ্ছে আমাদের যেই উদাহরণ 4 ছিল, উদাহরণ 4 অলরেডি হচ্ছে আমরা সলভ করে ফেলছি। হ্যাঁ, তো উদাহরণ 4 আমরা আগেই সলভ করে ফেলছি। তো আমরা হচ্ছে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সলভ করব। ওকে, তো চলো দেখা যাক। প্রথমে দেখো আমাদের একটা এমসিকিউ আছে। এমসিকিউটা কি? এমসিকিউটা হচ্ছে যে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? এই এই অঙ্কটা খুবই সহজ। আই সমান পি এন আর, ফর্মুলা বসাই দিবা, শেষ। পির ভ্যালু কত? 1200। এন এর ভ্যালু কত? 4, সরি, এন এর ভ্যালু হচ্ছে 4, আর কত? 10%, মানে 10/100 হবে। তাহলে যত আসে তত আমাদের উত্তর। চলো আমরা দেখে ফেলি আমাদের উত্তর কত আসবে। এখানে থাকবে 12, আচ্ছা আমরা একবারে করি 10, এখানে থাকবে 120, 120 গুণ 4 হবে, আসে কত? 480, 480 টাকা। ওকে, ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 480। অনেকে উত্তর দিয়ে দিছো, আশা করি বুঝতে পারছো, খুবই সহজ, জাস্ট ফর্মুলা বসাই দিবা, শেষ। এরপরে দেখো কি বলছে। জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন, এটা পি, এটা হচ্ছে আর। এখন বলছে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে? মুনাফা আসল এ সমান আমরা কি জানি? মুনাফা আসল এ সমান আমরা কি জানি? মুনাফা আসল এ সমান আমরা জানি আই প্লাস পি। আই মানে হচ্ছে পি এন আর প্লাস পি। এখান থেকে যদি পি কমন নাও তাহলে 1 প্লাস এন আর বলা যায়। তো ফর্মুলা চাইলে তুমি মুখস্থ রাখতে পারো যে এ সমান পি ইন্টু 1 প্লাস এন আর। এটা হচ্ছে আমার মুনাফা আসল। মুনাফা আসল চাইলে এটা মুখস্থ রাখতে পারো, অথবা এইভাবে তুমি বের করতে পারো যে মুনাফা আর আসল এই দুইটার যোগফল হচ্ছে মুনাফা আসল, এভাবে মনে রাখতে পারো। তাহলে এখানে মান বসায় দাও, শেষ। পি এর ভ্যালু কত দেয়া আছে আমাদের? দেখো পি এর ভ্যালু হচ্ছে 2000, 2000 ইন্টু 1 প্লাস, মানে 1 প্লাস, দেখো 1 প্লাস আমাদের কি আসবে প্রথম 1 বছর পর। হ্যাঁ, এখানে বছর দেয়া আছে 1 বছর, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 1, আর কত? 10%, তার মানে 10/100। তাহলে যত আসবে তত আমাদের উত্তর। এটা ক্যালকুলেট করলে আমাদের উত্তর চলে আসবে। আমরা যদি একটু ক্যালকুলেট করি, 2000 ইন্টু 1 প্লাস 10/100, মানে 1/10, এটা আসে হচ্ছে 2200, 2200 টাকা। তার মানে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অনেকে উত্তর দিছো, তারিফ, আলভি, রাফি, তারপর হচ্ছে মাইমুনা, তারপরে শেহান, রাফি, রাইয়ান, নওরিন, অভি, অনেকে উত্তর দিছো, ভেরি গুড। আরো অনেকে উত্তর দিছো, নিহাল, জাভিদ। ওকে, তো আশা করছি এটাও আমরা বুঝতে পারছি। দেখো ডিরেক্ট ফর্মুলা বসাই দিবা, শেষ, মানে খুবই সহজ অঙ্ক। এরপর যদি আমরা সামনে যাই, দেখো এখানে আমাদের বইয়ের একটা এক্সাম, মানে বইয়ের অনুশীলনীর অঙ্ক, যেখানে কি বলছে বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এন, চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন মানে আমরা কি জানি? সি, এটা নির্ণয় করতে হবে। তো চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা আমরা কি জানি? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনের ইংলিশ হচ্ছে আমার হচ্ছে কম্পাউন্ড। চক্রবৃদ্ধি মানে আমরা হচ্ছে কম্পাউন্ড বলি, কম্পাউন্ড যে প্রিন্সিপাল সেটা। হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধন কম্পাউন্ড প্রিন্সিপাল। তো চক্রবৃদ্ধি মূলধন এটাকে আমরা বলতেছি সি। সি আসবে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। ওকে, চক্রবৃদ্ধি মূলধন। এখানে দেখো আমাদের পি এর ভ্যালু কত? 8000 ইন্টু 1 প্লাস আর কত? 10%, মানে 10/100, আর এন এর ভ্যালু কত? 3। এটা বসায় দাও, যত আসবে তত উত্তর। অনেকে দেখি উত্তর দিয়ে বসে আসো, ভেরি গুড। তাহলে এটা আমাদের আসবে 8000 ইন্টু 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার 3। এটা আসবে আমাদের হচ্ছে 10,648 এত টাকা।
এটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে। কাউসার এক কি আবার এক একটা সংখ্যা ভাই, এক কি এটা আবার কেমন প্রশ্ন? ওকে ঠিক আছে, অনেকে উত্তর দিছো, ভেরি গুড। এখন আমরা সামনের প্রবলেমে যাই, চলো। দেখো, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? এই অঙ্ক কিন্তু আমরা করছি। প্রথমে দেখো, চক্রবৃদ্ধি মুনাফা, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা আইসি সমান আমরা কি জানি? আইসি সমান আমরা জানি পি ইন্টু 1+r⁴n-1, এটা আমরা জানি। এই তো ফর্মুলাটা কিভাবে আসছে আমরা অনেকবার দেখছি। ওকে, আইসি হচ্ছে এটা। আবার আই সমান আমরা কি জানি? পি এন আর। এখন আমরা কি করব, যেহেতু এই দুইটার পার্থক্য বের করতে বলছে, তাহলে আমাদের পার্থক্য কি হবে? পার্থক্য দেখো হবে, পার্থক্য হবে হচ্ছে আইসি মাইনাস আই। তার মানে এখানে আমরা পাচ্ছি যে পি ইন্টু 1+r⁴n-1 মাইনাস পি এন আর। এখন মান বসায় দাও, শেষ। মান বসায় দিলে আমাদের অঙ্ক শেষ। মান যদি আমরা বসাই, দেখো পি এর ভ্যালু হচ্ছে 5,000, পি এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে আমাদের আর। দেখো বলা আছে কি বার্ষিক শতকরা 10 টাকা, তার মানে এটা আমাদের আর এর ভ্যালু দেয়। ওকে, আর এর ভ্যালু দেয়, তাহলে পির ভ্যালু আমরা পাচ্ছি 5,000, পি হচ্ছে 5,000 ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 10/100, পাওয়ার কত হবে 3, মাইনাস 1 মাইনাস পি হচ্ছে 5,000, এন এর ভ্যালু হচ্ছে 3, আর এর ভ্যালু হচ্ছে 10/100। বসায় দাও, যেটা উত্তর সেটা চলে আসবে। এখানে মান বসাইলে আমাদের উত্তর চলে আসবে। না ভাইয়া, ক খ গ লেখা যায় না। ক খ গ লেখা হচ্ছে স্ট্যান্ডার্ড না। আমাদের যেটা স্ট্যান্ডার্ড বই যেভাবে লেখা আছে আমরা ওইভাবে লিখবো, ঠিক আছে? তুমি ইচ্ছা মতো চাইলে লিখতে পারো, বাট ওটা তোমার নিয়ম হয়ে গেল, মানে ওটা সব সময় খাটবে না আর কি। যাই হোক, তাহলে আমরা 5,000 ইন্টু 1+10/100 মাইনাস 1 মাইনাস 5,000 ইন্টু 3 ইন্টু 10/100, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে? 155 টাকা আসে। দুটার পার্থক্য হচ্ছে 155 টাকা। এখন এটা তো আমরা একবারে করলাম, বাট আমরা শুরুতে যখন অঙ্ক করছিলাম মনে আছে আলাদা আলাদা করে বের করছিলাম, তো এটা আলাদাভাবে এখানে বের করবা কত আসে, তারপর এটা আলাদাভাবে বের করবা। তুমি চাইলে ওই দুটাও বিয়োগ করে অঙ্ক করে ফেলতে পারো, ঠিক আছে? এভাবেও করতে পারো, ওইভাবেও করতে পারো। আশা করছি এটা সবাই বুঝতে পারছো। ওকে, ভেরি গুড, সবাই উত্তর দিচ্ছে, ভেরি গুড। বার্ষিক মানে ইয়ারলি, ওকে, পার ইয়ার। বার্ষিক মানে হচ্ছে পার ইয়ার বা ইয়ারলি। তাহলে চলো আমরা হচ্ছে সামনের প্রবলেম দেখি, এরপরে আমাদের কি আছে। ওকে, এরপরে দেখো এখানে কি বলছে যে একই হার মুনাফায়, মানে মুনাফার হার সেম। ওকে, আমরা বলে দিতে পারি আর। ওকে, একই হার মুনাফায় মানে আর বলতেছি, কোন মূলধনে 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন এত হয় আর 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন এত হয়, তাহলে মূলধন কত এটা আমাদের বের করতে হবে। ওকে, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো প্রশ্নটা বুঝছো কিনা। আমাদের বলছে একই হার মানে আর হচ্ছে সেম, কোন মূলধনের 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন মানে C1 এত হয়, আর 2 বছর আনতে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন C2 এত হবে। এখন আমাদেরকে বলছে যে মূলধন কত। মূলধন কত বলতে আমাদের বুঝাইছে পি সমান হোয়াট, ফর্মুলার পি সমান হোয়াট। ওকে, তাহলে দেখো সি এর ফর্মুলা আমরা কি জানি প্রথম কেসে, মানে মুনাফার হার সেম আর সেম। ওকে, তাহলে প্রথম কেসে 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, লিখবা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1+r⁴n, এটা আমরা জানি। তো এখানে লিখবা যে প্রথম ক্ষেত্রে মানে 1 বছর পর 1 বছর আনতে
এক বছর আনতে C1 সমান কত দেয়া আছে? 6,500 টাকা। তো এই যে C1 কে তুমি কি লিখতে পারো? P ইন্টু 1 প্লাস, মানে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, এটা লিখতে পারো না? 6500, এটা কিন্তু আমরা লিখতে পারি। এটাকে দাও 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? এটাকে আমরা দিলাম 1 নম্বর ইকুয়েশন। এরপরে দেখো 2 বছর আনতে, 2 বছর আনতে আমরা কি লিখতে পারি? C2 সমান আমাদের কত দেয়া আছে? 6,760 টাকা। ওকে, এটা আমাদের দেয়া আছে। তাহলে C2 এর ভ্যালু কি লিখতে পারো? P ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2 সমান 6760, এটা কিন্তু লেখা যায়। ওকে, এটাকে দাও 2 নাম্বার। দেখো তো সমীকরণ দুইটা বুঝছো কিনা? সমীকরণ দুইটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা এখান থেকে একটা কাজ করব। এখন আমরা দেখো 2 কে 1 দ্বারা ভাগ করে দিব। ওকে, আমরা 2 নংকে 1 নং দ্বারা, 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে দিব। হ্যাঁ, ভাগ করে যত পাই সেটা দেখব। আমরা 2 নাম্বারকে যদি 1 নাম্বার দ্বারা ভাগ করি তাহলে কি পাই দেখো তো? 2 নাম্বার সমীকরণে আমাদের যা ছিল, খেয়াল করো, P ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার সমান 6760। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের থাকবে P ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, আর নিচে থাকবে আমাদের P ইন্টু 1 প্লাস আর, মানে এটা হচ্ছে 2 নাম্বার থেকে আসছে, এটা 1 নাম্বার থেকে আসছে। এখানে 6760 ডিভাইডেড বাই 6500, এটা থাকে। এখন দেখো এখান থেকে খুব সুন্দর মতো কয়েকটা জিনিস ক্যান্সেল হচ্ছে। এই পি ক্যান্সেল হচ্ছে। এখানে দেখো হোল স্কোয়ার আছে, মানে 2টা আছে, তাহলে নিচে একটা ছিল, ক্যান্সেল হবে। তাহলে আমাদের কাছে থাকতেছে 1 প্লাস আর। 1 প্লাস আর সমান কত থাকতেছে? এটা ভাগ করে দেখতে হবে আমাদের কত হয়। 6760 ডিভাইডেড বাই 6500, এটা আমাদের আসবে 26/25। তাহলে আর এর ভ্যালু কত আসতেছে চলো দেখে ফেলি তো। আর এর ভ্যালু আসবে 26/25 মাইনাস 1, মানে 1/25। এটা হচ্ছে আর এর ভ্যালু। এখন তুমি যদি এই আর এর ভ্যালু 1 নাম্বার ইকুয়েশন বা 2 নাম্বার ইকুয়েশন যে কোনো একটাতে বসায় দাও, তাহলে কিন্তু তুমি পি এর মান পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা এখন একটা কাজ করব, যে আর এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, আমরা কি পাবো দেখো, পি ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু 1/25, উপরে পাওয়ার আছে কত আমাদের? উপরে পাওয়ার আছে 1 সমান কত? 6500। তাহলে এখানে খেয়াল করো পি এর ভ্যালু কি আসবে? পাওয়ার 1 যায় কথা, থাকা না থাকা তো একই কথা, পাওয়ার 1 থাকা মানে যা ছিল তাই। তাহলে পি এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের, আমি যদি এখান থেকে একটু দেখাই, পি এর ভ্যালু আমাদের আসবে 6500 ডিভাইডেড বাই 1 প্লাস 1/25। তুমি এই আর এর মান 2 নম্বরে বসালেও একই উত্তরই পাইতা। তাহলে এখান থেকে দেখো তো পি এর মান কত আছে? 6500 ডিভাইডেড বাই 1 প্লাস 1/25, এটা আসবে 6250 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অনেকে উত্তর দিছো, অনেকে অনেক আগে উত্তর দিয়ে রাখছো। আমি যদি একটু দেখি, আমাদের এখানে হুমায়রা উত্তর দিছে, তারপর হচ্ছে রাফি, তারপরে রাইয়া, তারপরে হচ্ছে তাসনিয়া, রাফি, তালহা, লুবাবা, আকাশ, তারপরে হচ্ছে মাইমুনা, তারপরে হচ্ছে নুদরাত, রাহা, তারপর আরো অনেকে উত্তর দিছে। তো আমরা আশা করতেছি এটা বুঝতে পারছো। যারা যারা বুঝো নাই তাদের জন্য আবার আমরা এক্সপ্লেন করব। মানে এটা খুবই সহজ প্রশ্ন ভাইয়া। মানে এই টাইপের একটা অঙ্ক আমরা আগে করছিলাম, সেটা ছিল আমাদের হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে, মানে মুনাফা আসল দেওয়া ছিল, ঠিক আছে, সরল মুনাফার ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মূলধনের জন্য করতেছি, মানে সি এর জন্য করতেছি। ওকে, তো এখন দেখো প্রশ্নে আমাদেরকে কি বলছে, আমরা পুরো জিনিসটা যদি একটু রিপিট করি, মানে বুঝাই। প্রশ্নে বলছে যে একই হার মুনাফায়, মানে মুনাফার হার সেম,
একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা ও 2 বছরান্তে মানে 2 বছর পর, প্রথমটা হচ্ছে 1 বছর পর, পরেরটা হচ্ছে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে মূলধন কত, মানে সেই ইনভেস্ট করছিল কত, মানে পি কত, এই পি কত আমাদের বের করা লাগবে। আমাদের কি দেয়া আছে, C1 C2 দেয়া আছে, আর এখানে দেয়া আছে 1 বছর আনতে মানে হচ্ছে এন দেয়া আছে, এন এর ভ্যালু দেয়া আছে, আর এটা হচ্ছে 2 বছর আনতে মানে এটাও হচ্ছে আমাদের এন। তো আমরা ফর্মুলা কি জানি চক্রবৃদ্ধি মূলধনের, সি সমান পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। তো 1 বছর পর আমাদের C1 কি হবে, দেয়াই আছে, C1 কত দেয়া আছে 6500, ওকে, মানে 6500 টাকা। তাহলে সি এর ভ্যালু আমরা কি জানি, পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত 1, যেহেতু 1 বছর আনতে নিচ্ছি। তো এখান থেকে আমরা একটা সমীকরণ পাইছি, পি ইন্টু 1 + r সমান হচ্ছে 6500, এটা একটা সমীকরণ। এরপর দেখো 2 বছর আনতের জন্য C2 সমান এত দেয়া আছে, তো C2 এর ভ্যালু কি হবে, পি ইন্টু 1 + r হোল স্কোয়ার হবে, কারণ n এর ভ্যালু হচ্ছে 2। তাহলে ওখান থেকে আমরা কত পাইলাম 6760, ওকে, মানে 6760 টাকা। এখন দেখো দুইটা ইকুয়েশন পাইছি, দুইটা ইকুয়েশনকে সলভ করতে হবে, সলভ করে আমার মান বের করতে হবে। এখানে দেখো ভ্যারিয়েবল আমার দুইটা, অজানা রাশি দুইটা, পি আর আর, পি আর আর হচ্ছে আমার অজানা রাশি। সমীকরণ আছে কয়টা, দুইটা, তো সমীকরণ দুইটা আমরা সমাধান করছি। তো আমরা এখানে দেখতেছি যদি এই দুইটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে এই পি আর এই পি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই ব্যাখ্যা আগেও দিছিলাম একবার, দেখো পি পি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপর এখানে ছিল আমাদের 1 + r হোল স্কোয়ার, আর এখানে আছে 1 + r, তার মানে 1 + r হোল স্কোয়ারকে যদি 1 + r দ্বারা ভাগ করো তাহলে কি থাকবে, শুধু 1 + r থাকবে। তো এখানে 1 + r থাকছে, এখানে 26/25 হয়েছে, এখান থেকে আমরা r এর ভ্যালু বের করছি, r এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিবা, তুমি p এর মান পেয়ে যাবা, এই উত্তর। আশা করছি এখন সবাই বুঝতে পারছো ক্লিয়ারলি। রাফিন, এটা তো দেখে বোঝা যায় ভাই ভাগ করতে হবে, তুমি যেমনে পারো তুমি সমীকরণ সমাধান করবা, ভাগ করে মান বের করা সমীকরণ সমাধানের একটা ওয়ে প্রসেস, ওকে। আশা করছি যাদের সমস্যা ছিল বুঝতে পারছো। আমি হচ্ছে যখন 9-10-এ পড়তাম, তখন হচ্ছে 8-এ যখন পরীক্ষা দিছি আমার সময়, তখন হচ্ছে আমি ইউজ করতাম হচ্ছে এমএস ক্যালকুলেটর, ওকে। আমার হচ্ছে 100 এমএস ক্যালকুলেটর ছিল, ওটা ইউজ করতাম। 9-10-এ ইউজ করছিলাম হচ্ছে 991 না সরি 82EX, একটা ক্যালকুলেটর পাওয়া যেত 82EX, ঠিক আছে, এটা ইউজ করতাম 9-10-এ। আর 8 পর্যন্ত ইউজ করছি হচ্ছে সায়েন্টিফিক যে ক্যালকুলেটর আছে 100 এমএস, ওইটা, ওটা তোমাদের অ্যালাউ করবে কিনা জানি না, বাট ওটা ইউজ করতাম আর কি। চলো সামনে আগাই, আশা করি এটা বুঝতে পারছি। অনেকের প্রশ্ন থাকে ভাই ভাগ করব কিভাবে, শান্ত রিক্যাপ করছি বুঝাইছি, ওকে। অনেকের প্রশ্ন থাকে যে ভাই ভাগ করব কেন, এটা কিভাবে বুঝবো, এটা তুমি অঙ্ক করতে করতে বুঝবা আর কি। যে এখানে আমরা দেখতেছি যে আমার আর এর পি এর মান বের করা লাগবে, হ্যাঁ, মানে এখানে আমরা দেখলাম যে আমাদের কাছে দুইটা আননোন রাশি আছে, দুইটা অজানা রাশি আছে, একটা পি একটা আর, একটা পি একটা আর, সমীকরণ আছে দুইটা, তার মানে এটা সমাধান করা যাবে। সমীকরণ সমাধান করে আমরা কি করি, অজানা রাশির মান বের করি, ওকে। তো আমরা সমীকরণ যখন পড়বো তখন আরো বিস্তারিত বলবো। এখন দেখো এই দুইটাকে ভাগ করে আমি সহজেই সমাধান করে ফেলতে পারি। কেমনে বুঝছি, যে ভাগ যদি করি, এই যে একটা অজানা রাশি পি আর পি, মানে পি ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে আমার একটা অজানা রাশি দূর হয়ে যাচ্ছে। আমার কাজ থাকবে সমীকরণ সমাধান করার, একটু মনোযোগ দিয়ে শোনো, সমীকরণ সমাধান করার জন্য আমার কাজ হচ্ছে তোমার যেই রাশিটা আমার হচ্ছে অজানা, সেই অজানা রাশিকে ভ্যানিশ করে দেয়। তো অজানা রাশি ভ্যানিশ আমি কিভাবে করতে পারি, এই যে এখান থেকে পি আমার খুব সহজেই ভ্যানিশ হয়ে যাবে যদি আমি ভাগ করে দিই। তারপরে আবার আমরা কি দেখতেছি 1 + r হোল স্কোয়ার আছে, ডিভাইডেড বাই 1 + r হচ্ছে, তাহলে এখান থেকে খুব সহজে হোল স্কোয়ার থেকে যদি একটা তুমি ভাগ করে দাও তাহলে একটাই থাকবে, তাহলে স্কোয়ার থেকে একটা ভাগ হয়ে গেলে একটা থাকে, সেখানে 1 + r আছে, এখান থেকে r এর মান পেয়ে গেলাম, এই যে সহজে সমাধান হয়ে গেল, r এর মান একে বসাই দিলাম, মান পেয়ে গেলাম, এই জন্য আমরা ভাগ করছি। সাত, কে প্রশ্ন করছে এটা, দাঁড়াও, সিদ্ধাতুল, ভাগ করার লজিক বারবার বলছি, ভাগ করার লজিক হচ্ছে সমীকরণ সমাধান করা। এখন সমীকরণ সমাধান করা তো বুঝতে হবে যে কিভাবে তুমি সমীকরণ সমাধান করবা, ওকে। সমাধান করার জন্য আমরা ভাগ করছি, তুমি ভাগ ছাড়া কিভাবে এই মান বের করে নিয়ে আসবা। তুমি যদি ভাগ না করে সমাধান করতে চাও তুমি হয়তো করতে পারবা, প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করা লাগবে, ওটা অনেক বড় হবে। ভাগ ছাড়া করতে পারো চাইলে, নর্মাল প্রতিস্থাপন পদ্ধতিতে অ্যাপ্লাই করে ওখান থেকে বের করে ফেলতে পারবা। এখান থেকে পি এর মান বের করবা, পি এর মান কি আসে, আমরা ভাগ না করে চাইলে বের করতে পারি, কারণ এটা আমাদের অনেক বড় হবে। দেখো ভাগ না করে কিভাবে বের করা যায়, তোমরা অনেকে ভাগ করতে পছন্দ করতেছো না, ঠিক আছে সমস্যা নাই। দেখো পি ইন্টু 1 + r, এটা সমান পাইছিল হচ্ছে 6500,
আরেকটা পাইছিল পি ইন্টু 1 + r হোল স্কোয়ার সমান পাইছিল 6760। ওকে, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখন দেখো 1 নাম্বার থেকে তুমি চাইলে পি এর ভ্যালু বের করতে পারো না। পি এর ভ্যালু কত আসবে? 6500 ডিভাইডেড বাই 1 + r। অথবা তুমি 1 নাম্বার থেকে এও বলতে পারো যে ভাই আপনি 1 + r এর ভ্যালু বের করেন তো। 1 + r এই ভ্যালুটা আমার কত আসবে? 6500 বাই পি। ওকে, এই যে 1 + r এর ভ্যালু বের করলাম, প্রতিস্থাপন পদ্ধতি এই 2 নাম্বারে বসায় দাও। 1 থেকে বের করছি, এটা 2-এ বসাবা। 2-এ বসাইলে কি পাবা? পি ইন্টু 1 + r এর ভ্যালু কত পাইছো? 6500 বাই পি, এটার হোল স্কোয়ার সমান কত হবে? 6760। এখান থেকে দেখো 6500 স্কোয়ার ইন্টু পি, এই যে এই পি কে এখানে লিখছি, ডিভাইডেড বাই পি স্কোয়ার সমান কত আসবে? 6760। তাহলে এখান থেকে দেখো একটা পি এখান থেকে ক্যান্সেল হয়, তাহলে থাকবে 6500 হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি সমান 6760। তাহলে এখান থেকে তুমি পি এর ভ্যালু কিভাবে বের করবা? পি কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে থাকবে 6500 স্কোয়ার ডিভাইডেড বাই 6760 সমান হচ্ছে পি। অতএব পি এর ভ্যালু কত আসবে? পি এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 6500 স্কোয়ার ডিভাইডেড বাই 6760, 6250 টাকা। এই পদ্ধতির নাম হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। ওকে, মেথড অফ সাবস্টিটিউশন। মেনহাজ ভাগ না করেও করতে পারো, সমস্যা নাই, এভাবে মেহজাবিন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিস্থাপন। তো আমাদের আমাদের সমীকরণ যে চ্যাপ্টার আছে, সমীকরণ চ্যাপ্টার পড়ার পরে মানে আমরা এগুলো আরো খুব ভালো মতো সলভ করতে পারবো। ঠিক আছে, তোমার যেটা এভাবে করলে অবশ্যই হবে, কেন হবে না? এভাবে করলেও হবে, ভাগ করে করলেও হবে। তুমি যখন আরেকটু পড়ালেখা করবা তখন বুঝবা যে ভাগ করে করাটাই সহজ ছিল। এখন হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে ভাই আমি কেন ভাগ করব বা কোথায় বুঝবো ভাগ করব। এটা অঙ্ক করতে করতে অটো বুঝে যাবা, মানে প্র্যাকটিস করতে করতে অটো বুঝে যাবা কোথায় ভাগ করা লাগবে। মানে তোমার হচ্ছে সমীকরণ নিয়ে যখন পড়ালেখা করবা, মানে সমীকরণটা একটু ভালো মতো বুঝবা, তখন এটা বুঝতে পারবা যে সমীকরণ কিভাবে সলভ করা যায়। ওকে, দুটাই সহজ আর কি, তোমার যেটা সহজ লাগে সেটা করতে পারো। ওকে, চলো সামনের অঙ্কে যাই। বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায়, এটা হচ্ছে মুনাফার হার দেয়া আছে, আর চক্রবৃদ্ধি মুনাফায় এত টাকার, মানে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। 2 বছরে, এই অঙ্কগুলো সব সহজ, আমরা আগে করে ফেলছি, অনুশীলনের অঙ্ক তাই প্র্যাকটিস করতেছি। দেখো 2 বছরে চক্রবৃদ্ধি মূলধনটা কি আসবে? চক্রবৃদ্ধি মূলধন সি সমান আসবে পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। তোমাদের কিন্তু সাইড নোট দেওয়া লাগবে, পরীক্ষা যখন অ্যান্সার করবা এভাবে সাইড নোট দিবা, যে সাইড নোট কিন্তু দেওয়া লাগবে। এখানে মূলধন পি সমান 10,000 টাকা, এভাবে কিন্তু লেখা লাগবে। ওকে, এগুলা না লিখলে কিন্তু নাম্বার কেটে দিবে। ওকে, এভাবে কিন্তু লেখা লাগবে, মূলধন এত। তারপরে মুনাফার হার, মুনাফার হার আর সমান 8.50, 8.50%, মানে কত? 8.50 ডিভাইডেড বাই 100। ওকে, মুনাফার হার। এরপরে লিখবা সময়, সময় n সমান 2 বছর। তোমাদের কিন্তু আগে সতর্ক করে দিছিলাম, এখানে সময় বলতে আমরা বুঝবো বছরে। এখন আমাদের কাছে জানতে চাইছে কি কি, এটা লিখবা যে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মূলধন সি সমান হোয়াট, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আইসি সমান হোয়াট। তো আমরা সি সমান কি জানি, এই ফর্মুলা, তাহলে এখানে বসাবা চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা। পি এর ভ্যালু কত? 10,000, 10,000 ইন্টু 1 + r এর ভ্যালু কত? 8.5/100 হোল টু দি পাওয়ার কত? 2 বছর, মানে হোল স্কোয়ার। তাহলে এটা যত আসে তত আমাদের উত্তর। চলো বের করে ফেলি। জিলানি বুঝাইছি ভাইয়া, এটা একটু দেখে নাও। 1 + 8.5 ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার, এটা আসবে হচ্ছে আমাদের 11,772.25 টাকা।
ওকে, এরপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আইসি এর ফর্মুলা কি জানি, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কিন্তু আমরা জানি। ওকে, চক্রবৃদ্ধি মুনাফার ফর্মুলা। তো এখন এখানে মান বসায় দাও। পি এর ভ্যালু হচ্ছে 10,000, 1 প্লাস 8.5 বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1, এটা কত আসে? এটা আসবে হচ্ছে আমাদের, এটা ডিরেক্ট কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারতা, ফর্মুলা ইউজ করা লাগতো না। ওকে, তারপরে আমরা ফর্মুলা ইউজ করছি, তারপরে বলতেছি এখান থেকে কিভাবে বের করা যায়। ওকে, 1 প্লাস 8.5 বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1, এটা আসবে হচ্ছে আমাদের 1772.25 টাকা। এইটা আমাদের প্রথম থেকে বের করা যায় কিভাবে দেখো, আইসি সমান আমরা কি জানি, সি মাইনাস পি। সি এর ভ্যালু কত পাইছি আমরা, 11,772.25 বিয়োগ প্রিন্সিপাল বা আমাদের মূলধন কত ছিল 10,000, বিয়োগ দাও, তাহলে দেখো চলে আসবে এটাই 1,772.25 টাকা। ওকে, এই ফর্মুলা কিন্তু ইউজ করা লাগতো না, তারপরে আমরা ইউজ করে দিছি। ওকে, যারা উত্তর দিছো ভেরি গুড। সাইড নোট সাইডে লিখতে পারো অথবা উপরে লিখতে পারো, তোমার যেখানে ইচ্ছা। এখানে আমরা সাইডে লিখতেছি বোর্ড হিসেবে, তো তুমি পরীক্ষার খাতায় উপর থেকে লেখা শুরু করতে পারো, তোমার ইচ্ছা। সাইডে দিলে বেশি সুন্দর দেখাই, তোমার ইচ্ছা। পি এর মান কোথায় ভুল হয়েছে ভাইয়া? পি এর মান 10,000, ঠিকই তো আছে। ওকে, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, দেওয়া আছে দিয়ে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেওয়া আছে দিয়েও লিখতে পারো, এখানেও তুমি লিখে দিতে পারো যে দেওয়া আছে। বাট এই যে কি কি ইনফরমেশন তোমার দেয়া আছে ওইগুলো এভাবে লিখতে হবে, ঠিক আছে? ফর্মুলায় যেহেতু এই যে এরকম অক্ষর দিয়ে তুমি লিখতেছো, তার মানে কিন্তু তোমার অবশ্যই কোনটার পরিচয় কি এখানে লিখে দেওয়া লাগবে। ওকে, আগের প্রশ্ন 6,250, না ঠিকই তো আছে, পি এর ভ্যালু তো 6,250 হবে। ঠিক আছে, বসানোর কোথাও ভুল হলে ওটা ঠিক করে নিও, সমস্যা নেই, মানে ক্যালকুলেশনে। জান্নাত, ক্যালকুলেটারে পাওয়ার কিভাবে দিবা, ওটা হচ্ছে তোমার ক্যালকুলেটারে দেখবা পাওয়ার অপশন আছে, ঠিক আছে? ক্যালকুলেটারের যে বাটন আছে, এখানে তো দেখানো ঝামেলা, এখানে একটা বাটন আছে, পাওয়ার দেওয়া যায়, মানে তোমার যে ক্যালকুলেটার এক এক ক্যালকুলেটারে এক এক রকম। তো ওইটা ধরো যে এখন ক্লাসের ভিতর দেখানো খুবই ঝামেলা। ওকে, তো ওই উদ্ভাসে দেখবা তোমার হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্স একটা অপশন আছে, ওখানে দেখে নিও, মানে আমাদের উদ্ভাস থেকেই দেওয়া আছে। তো ওটা দেখে নিলে বুঝতে পারবে যে কিভাবে ক্যালকুলেশন করা যায়। মানে তোমার ক্যালকুলেটারের উপরে ওই তোমার হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য একটা বাটন আছে, ওইটা চাপ দিলে হবে। ওকে, চলো আমরা সামনে আগাই। এখন হচ্ছে আমরা টেনে দেখবো কি কি আছে M10 লেকচারে, মানে আমাদের অনুশীলনীর বাকি অঙ্কগুলা আর সৃজনশীল প্রশ্ন দেখবো। তাহলে চলো দেখা যাক। দেখো এখানে কি বলছে, এই যে আমাদের সেই জনসংখ্যা বৃদ্ধি। তো আগের ক্লাসে কিন্তু আমরা বলছিলাম যে জনসংখ্যা বৃদ্ধি এটা আমাদের কি প্রসেস, এটা একটা চক্রবৃদ্ধি প্রসেস। হ্যাঁ, তো তোমাদের সাথে কিন্তু ডিসকাস করছিলাম লাস্ট ক্লাসে, এটা উদ্ভাস পাবা। হ্যাঁ, উদ্ভাসের উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার লিখবা ইউটিউবে গিয়ে, ঠিক আছে? উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার লিখবা, ওখানে দেখবা ইউটিউব চ্যানেল আছে, অথবা অন্যরকম পাঠশালায় যাবা। এই দুইটা আছে উদ্ভাসের, হচ্ছে আমাদের মানে অনলাইনে কিছু জিনিসপত্র তোমাদের জন্য দেয়া আছে। তো ওখানে গিয়ে লিখবা হচ্ছে ক্যালকুলেটর হ্যাকস, ঠিক আছে? তো ওইখানে মূলত বড় ক্লাস, তোমার বড় ভাই বোনদের জন্য বানানো আর কি, মানে বড় ক্লাসের যারা আছে, মানে 9, 10 বা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটে যারা পড়ালেখা করতেছে তাদের জন্য বানানো। বাট তোমরা হচ্ছে বেসিক কিছু জিনিসপত্র দেখে নিতে পারবা, ওখানে পুরো সবগুলো ভিডিও তোমার দেখা লাগবে না। তোমার যতটুকু লাগবে ওখানে দেখবা টাইটেল দেওয়া আছে সুন্দর মতো, যতটুকু তোমার ক্যালকুলেটর সম্পর্কে জানার দরকার ওটুকু দেখলে তুমি দেখে নিতে পারো, ঠিক আছে?
অন্যরকম পাঠশালা, হ্যাঁ উদ্ভাসেরই, মানে অ্যাকচুয়ালি উদ্ভাসের না, মানে উদ্ভাস হচ্ছে অন্যরকম গ্রুপের আর কি, ওই ধরো যে একই। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। ওকে, তো আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম এখন, এসব থাক আমাদের আপাতত। তো এটা তোমরা দেখবা, ঈদের ছুটিতে বসে বসে দেখো, ক্যালকুলেটর চালাও। তো আমি একদিন কি হয়েছে, একটা ছোট্ট গল্প বলি। এই সায়েন্টিফিক ক্যালকুলেটর কেবল নতুন হাতে পাইছি, মানে ক্লাস 9-এ। তো একদিন আমি বসে আমার পড়ার টেবিলে বসে ক্যালকুলেটর চাপতেছি অনেকক্ষণ ধরে। তো তোমাদের কারোর মনে আছে কিনা যে ছোটবেলায় একটা গেম খেলার একটা পাওয়া যাইতো, মানে এরকম দেখতে অনেকটা, মানে টুল পাওয়া যাইতো আর কি। তো ওখানে যে সাউন্ড হইতো, আমরা গেম খেলতাম, কয়েকটা বাটন থাকতো, গেম খেলতাম, মানে গেম খেলার জন্য আলাদা পাওয়া যাইতো। তো আম্মু এসে আমার একদিন ঝাড়ি মারছে যে কি গেম খেলো সারাদিন, মানে ক্যালকুলেটর চালাচ্ছিলাম আর কি। তো বকা খাইছিলাম আর কি ক্যালকুলেটর চালানোর জন্য। হ্যাঁ গেম বয় নাম ওইটার, হ্যাঁ ভিডিও গেম। হ্যাঁ ভিডিও গেম আর কি। ওকে, তো ক্যালকুলেটর নিয়ে একটু সময় দিবা, মানে ক্যালকুলেটর শিখে রাখা ভালো, মানে ক্যালকুলেটরের স্কিল খুব ভালো দরকার ক্যালকুলেশনের জন্য। তো দেখো আমরা অঙ্কে ফিরে আসি। আমাদেরকে বলছে কি, যে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, ভালো কথা, এটা প্রেজেন্ট। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন, বলছে কি প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। তো দেখো নাদিম, যে কোনো একটা ইউজ করবা ভাইয়া, এভাবে স্পেসিফিক মানে বলা একটু ঝামেলা। তোমার স্কুলে কোনটা এলাও, মানে এলাও হবে, এলাও করবে আর কি, তারপরে হচ্ছে সামনে এসএসসি পরীক্ষা দিবা, মানে আরো কয়েক বছর পরে। তো ওই রকম চিন্তা করে একটা ইউজ করতে পারো। আমি 100 mS ইউজ করতাম তোমাদের বয়সে আর কি। তো দেখো আমাদের এখানে সব ইনফরমেশনই কিন্তু দেয়া আছে, বাট তোমাদের যে প্রবলেমটা সম্পর্কে বলছিলাম আগের ক্লাসে, যে জনসংখ্যা বৃদ্ধি একটা চক্রবৃদ্ধি প্রসেস। তো এখানে মানগুলো আসো আগে বের করে ফেলি। আর এর ভ্যালু আমাদের কত হয়, আর এর ভ্যালু দেখো, আমরা আগে আর এর ভ্যালু বের করব। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার, এটা কি দেওয়া আছে প্রতি হাজারে, মানে জনসংখ্যা লিখবা, দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধির হার 1025 জন। তাইলে একে কত, 25/1000। তাইলে 100-তে কত, 100-তে যত হবে 25/1000 ইন্টু 100, এটাই কিন্তু আমাদের আর। অতএব আর সমান আমরা কত পাচ্ছি, এত পার্সেন্টেজ। ওকে, এটা কিন্তু পার্সেন্টেজে পাবো, 100%। 25 × 100 / 1000, তার মানে 2.5%। জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের কত, অনেকে উত্তর দিছো 2.5%, অনেকে একদম অ্যান্সারই দিয়ে দিছো, ভেরি গুড। তো এখন আমরা জনসংখ্যা বৃদ্ধির হার যেহেতু চক্রবৃদ্ধি হারে হয়, তো আমরা এখান থেকে কি লিখে দিতে পারবো, যে আমাদের যে 2 বছর পর জনসংখ্যা হবে সেটা কি হবে। খেয়াল করো, যে 2 বছর পর আমাদের যে জনসংখ্যা হবে সেটা হবে c সমান p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। পি এর ভ্যালু কত, 64 লক্ষ। আমরা একবারে কত লক্ষ হয় সেটাই বের করি, একবারে তুমি চাইলে মান বের করে দিতে পারো। তো এখানে বসাই দিই 64 লক্ষ, 64 লক্ষ আমরা বসাইলাম। 64 লক্ষ 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 2.5/100, এন এর ভ্যালু কত, 2 বছর, 2 বসাও, দেখো তো কত হয়, 640,000,000, 1 প্লাস 2.5/100 হোল স্কোয়ার, এটা আসবে 672400, মানে 67 লক্ষ। ওকে, 67,24,000, 67,24,000। ওকে, 67,24,000 এত আসে, এতজন অ্যান্সার। দেখো তো সবাই বুঝছো কিনা। এখানে ধরার মতো বিষয় একটাই, যে জনসংখ্যা বৃদ্ধির হার এটা হচ্ছে চক্রবৃদ্ধি। কেন হয় এটার ব্যাখ্যা কিন্তু আমরা দিছি, যে তোমার 2 জন থেকে 4 জন হয়েছে, এই 4 জন মিলে আবার 8 জন বানাবে বা আরো বেশি বানাবে, ঠিক আছে। মানে আগের গুলা হচ্ছে যোগ হচ্ছে বারবার, মানে পরের হিসাবে আগের গুলা সবসময় যোগ হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি চক্রবৃদ্ধি। ওকে, চলো আমরা সামনের প্রবলেম দেখি। এখন তোমাদের জন্য একটা কুইজ আছে,
কুইজটার উত্তর দিয়ে দাও ঝটপট। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো আমরা সলিউশনটা একটু দেখে নিই। দেখো এখানে কি বলছে, এখানে আমাদেরকে বলছে যে টাকায় 5টি দরে ক্রয় করছে আর 4টি দরে বিক্রয় করছে। তার মানে ক্রয় মূল্য কত আমাদের? ক্রয় মূল্য হচ্ছে 1/5 টাকা। এই অঙ্ক কিন্তু আমরা করছিলাম। মানে 1 টাকায় 5টা কিনছে, 5টার দাম 1 টাকা, তাহলে একটার দাম কত? 1/5 টাকা। মানে এখানে মূলত যে ইনফরমেশন দেয়া আছে এটার মানে হচ্ছে 5টির দাম 1 টাকা। ওকে, এখন দেখো বিক্রি করছে কত? 4টি দরে, মানে 4টা বিক্রি করছে 1 টাকায়। 5টা 1 টাকা দিয়ে কিনে 4টা 1 টাকায় বিক্রি করছে, তাহলে আমার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য দেখো 1/4 টাকা। তো এখানে কিন্তু আমরা দেখে বুঝতেছি যেহেতু ভগ্নাংশ সম্পর্কে আমাদের আইডিয়া আছে, তো 1/4 কিন্তু 1/5 থেকে বড়। মানে 1কে যদি তুমি 5 ভাগে ভাগ করো, যেতটুকু যেতটুকু খণ্ড হবে, 1কে যদি 4 ভাগে ভাগ করো, তাহলে দ্বিতীয়বার যে ভাগ করলে 1কে 4 ভাগে ভাগ করছো সেই খণ্ডটা বড় হবে না? তার মানে 1/4 কিন্তু আমার বড়। তাহলে আমার লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 1/4 বিয়োগ 1/5। তাহলে এটা কত আসে চলো আমরা দেখি। 1/4 মাইনাস 5 ইনভার্স 1/20 টাকা। এত টাকা হচ্ছে আমার লাভ হচ্ছে। তাহলে খেয়াল করো আমার শতকরা লাভ কত? শতকরা লাভ হচ্ছে যে টাকা লাভ হয়েছে আর ক্রয় মূল্য, সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব হয়। যত টাকা লাভ হয়েছে ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে কত আসে চলো দেখে ফেলি তো। 1/20 ডিভাইডেড বাই 1/5 ইন্টু 100%, 25% লাভ। 25% লাভ হয়েছে, তার মানে আমার অ্যান্সার কোনটা? এ নাম্বার হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো অন্তরা সমস্যা নেই ভাইয়া, মানে পরে দেখে নিও, সমস্যা নেই। আচ্ছা, জারিফ একটা প্রশ্ন করছে যে জনসংখ্যা বৃদ্ধির অঙ্কে যে মৃত্যু হবে না মানুষের, মানুষের মৃত্যু আমরা হিসাব করতেছি না। মানে আমরা আমাদের লেভেলে মানুষের মৃত্যু হিসাব আপাতত করতেছি না। হিসাব করতে গেলে ওটা একটা কমপ্লেক্স মানে ম্যাথ হয়ে যাবে। ওগুলো পড়বা সামনে, বড় হও, আরো বড় হও, তখন পড়বা। স্ট্যাটিস্টিক্সে যখন পড়বা তখন এগুলো পড়বা যে মৃত্যু টিত্যু হলে কি হবে, অনেক কিছু আছে। আপাতত মৃত্যু বাদে আমরা লিখতেছি। রামিসা, এভাবে লেখা যাবে, সমস্যা নাই, বাট দশমিকে, দশমিকে হ্যাঁ দশমিকে প্রকাশ করে লেখা যাবে, হ্যাঁ সমস্যা নেই। ওকে,
ওকে চলো আমরা এখন হচ্ছে একটু লিডার বোর্ডটা দেখে ফেলি। আমাদের ফার্স্টে আছে জাহারা, তারপরে হচ্ছে নাইম, তারপর হচ্ছে ইসমাম, তারপর অপূর্ব, তারপর শাহান, মিনহা, তারপর হচ্ছে ঐক্য, তারপর সিফাত, মেধা, সাদমান, সাকিন। তোমাদের সবাইকে অভিনন্দন যারা লিডার বোর্ডে ফার্স্ট আছো। ওকে, আশা করছি এটা বুঝতে পারছো। ঠিক আছে, দশমিকেও রাখতে পারো, সমস্যা নেই। রুবাইয়া, এটা আমরা বলছিলাম যে আমরা হচ্ছে লাভ বা ক্ষতি সবসময় হিসাব করি হচ্ছে ক্রয় মূল্যের সাপেক্ষে। ঠিক সেম ভাবে শতকরা লাভ বা শতকরা ক্ষতি এটাও আমরা হিসাব করব ক্রয় মূল্যের সাপেক্ষে। দেখো তোমার প্রশ্নের উত্তর এখান থেকে আরো ক্লিয়ারলি পাও কিনা, যে আমার ক্রয় মূল্য যখন, দেখো ক্রয় মূল্য মানে আমার এখানে কি হয়, যে আমার লাভ হয়েছে কত, 1/20 টাকা। ক্রয় মূল্য 1/5 টাকা হলে লাভ হয় কত, লাভ হয় 1/20 টাকা। ঠিক আছে, তাহলে অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে আমার লাভ হইতো কত, 1/20 ডিভাইডেড বাই 1/5 টাকা। এখন আমরা শতকরা লাভ নিচ্ছি না, শতকরা লাভের জন্য আমার হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা হলে যে লাভ হয় 1/20 ডিভাইডেড বাই 1/5 ইন্টু 100। ওকে, তো এখানে এটা পার্সেন্টেজ হিসেবে আসবে। যদি শতকরা লাভ নাও তাহলে কত আসবে, 25%। এই জন্য 1/5 দিয়ে আমরা ভাগ হয়েছে, মানে ভাগ করছি। সবসময় ক্রয় মূল্য সাপেক্ষে আমরা সবকিছু হিসাব করি, লাভ ক্ষতি, শতকরা লাভ শতকরা ক্ষতি। এই জন্য ক্রয় মূল্য দ্বারা ভাগ হয়েছে। স্নেহা, ওটা ওইভাবে চাইলে লিখতে পারো, সমস্যা নাই। ওকে, আমরা চলো সামনে আগাই। সামনে আমরা যদি এই অঙ্কটা দেখি, যে বলছে কি, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা নিছে, ঋণ নিছে মাত্র। ঠিক আছে, PR 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? খেয়াল করো সে কি করছে। এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক আর ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, যে একজন ব্যক্তি একটা ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিছে, তাহলে তার মানে প্রতি বছর শেষে যেহেতু 2,000 টাকা করে দিচ্ছে, তাহলে আমাদের হচ্ছে বের করতে হবে যে দ্বিতীয় কিস্তি, মানে প্রতি বছর পর তো 2,000 দেয়, প্রথম কিস্তিতে সে 2,000 দিবে 1 বছর পরে, তাহলে দ্বিতীয় কিস্তি মানে কি 2 বছর পরে সে আরো টাকা দিছে, তাহলে বলছে তার আর কত টাকা ঋণ থাকবে। এখন আমাদের এটা বের করা লাগবে যে কত কিভাবে আসে। এটা খুবই সহজ একটা, মানে ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ওকে, এখন দেখো আমাদের প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন কত আসে প্রথম বছরে, সেটা বের করব। দেখো প্রথম বছরে আমাদের প্রথমে বের করা লাগবে প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন P সমান কি আসবে, P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার 1। তাহলে P এর ভ্যালু কত, 5,000 ইন্টু 1 প্লাস R এর ভ্যালু কত, 8%, মানে 8/100, এটার পাওয়ার 1। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 5,000 ইন্টু 1 প্লাস 8/100, এটা আসবে 5400। মানে এক বছরে তার টাকা দাঁড়াইছে কত, 5400। এখন সে প্রথম বছরে কত টাকা পরিশোধ করছে বলতো। প্রথম বছরে এত টাকা হচ্ছে তার চক্রবৃদ্ধি মূলধন দাঁড়ায়, মানে তার এত টাকা শোধ করা লাগবে ব্যাংকে। এক বছর যদি সে 5,000 টাকা নিজের কাছে রাখে, তাহলে তাকে 1 বছর পরে ব্যাংকে দেওয়ার কথা কত, 5400। দেখো ব্যাংকের যেই ঋণ, ঋণ কিভাবে কাজ করে এই অঙ্ক থেকে একটু ধারণা পাবা। তুমি মনে করো ব্যাংক থেকে লোন নিছো 5,000 টাকা, এইভাবে। এখন তোমার প্রত্যেক বছরে তুমি যে ঋণ নিছো 5,000 টাকা, ব্যাংক হিসাব করবে কি জানো,
এটার উপরে সেই ইন্টারেস্ট সে যোগ করবে, মানে তুমি তত টাকা নিছো ধরবে, তুমি নিছো 5,000 টাকা, কিন্তু তোমার 1 বছর পরে তোমার ঋণ দাঁড়াইছে কত, 5,000 থেকে বেড়ে 5,400 টাকা। ওকে, দ্বিতীয় বছর 2 বছর পর কি হবে জানো, এটা আরো বেড়ে যাবে। এখানে পাওয়ার 2 দিয়ে দাও, দেখবে আরো বেড়ে গেছে। 3 বছর পর এটা আরো বাড়বে। তো মাঝখানে দেখো কিস্তিতে কিস্তিতে সে বছর শেষে 2,000 টাকা করে ফেরত দিচ্ছে। তাহলে দেখো প্রথম কিস্তি মানে 1 বছর শেষে, তাহলে প্রথম কিস্তিতে সে 2,000 টাকা পরিশোধ করে, তাহলে 1 বছর শেষে তার ঋণ দাঁড়াবে কত, 5400 ডিভাইডেড বাই 2,000, মানে কত, 3400। দেখো খেয়াল করো, 1 বছর শেষে 2,000 টাকা যদি ঋণ শোধ দেয়, তাহলে তার ঋণ থাকে কত, 3400 টাকা। এখন দ্বিতীয় বছরে যে সে ঋণ শোধ দিবে, মানে এই যে 1 বছর পর তার এত টাকা ঋণ থেকে গেল অবশিষ্ট, তাহলে দ্বিতীয় বছরের জন্য তার এই টাকার উপর আরো ইন্টারেস্ট হবে না? মানে দ্বিতীয় বছরে এই যে প্রথম বছর পর তার এত টাকা আছে, মানে মনে করো আমি তো ব্যাংক থেকে মনে করো তুমি লোন নিছো, আবার বলি সেম কথা, 5,000 টাকা। 1 বছর পরে তোমার লোন দাঁড়াচ্ছে কত, 5400 টাকা। তুমি 1 বছর পরে গিয়ে ব্যাংকে বললা যে ভাই 2,000 টাকা নেন, মানে 2,000 টাকা তুমি শোধ দিয়ে দিছো, তাহলে তোমার কাছে ব্যাংক এখন পাই কত, 3400 টাকা। আরো 1 বছর পর যদি তুমি ব্যাংকে যাও, ব্যাংক তখন তোমার কাছে কত পাবে, পরবর্তী 1 বছরে, পরবর্তী 1 বছরে বা পরবর্তী বছর ঋণ দাঁড়াবে কত, ঋণ দাঁড়াবে সি সমান পি ইন্টু 1+r⁻1, মানে 1 বছর পর 3400 টাকার উপরে 1 বছর পরে আবার তার ইন্টারেস্ট লাগবে 8%, 8/100 পাওয়ার 1। তাহলে দেখো তো এটা কত আসে, তো 3400 থেকে কিন্তু বেড়ে যাবে, 3400 ইন্টু 1+8/100, এটা দাঁড়াচ্ছে 3672 টাকা। তাহলে তুমি যদি দ্বিতীয় বছর গিয়ে ব্যাংকে বলো যে ভাই আপনাকে আমি আরো 2,000 টাকা দিতে চাই, মানে আরেকটা কিস্তিতে, তাহলে দ্বিতীয় কিস্তি পর অবশিষ্ট বা কিস্তি পর ঋণ থাকবে কত, ঋণ থাকবে হচ্ছে 3672 মাইনাস 2,000। যারা 1400 উত্তর দিচ্ছিল তাদের ভুল হচ্ছিল ভাইয়া, এই কারণে, কারণ এই টাকাটুকু তোমার অ্যাড করা লাগবে। তাহলে তার অবশিষ্ট থাকে কত, অবশিষ্ট ঋণ থাকে হচ্ছে 1672 টাকা, অ্যান্সার। আরো 1 বছর পর যদি সে যায়, এই 1672 দেখবা কত হবে, 1+8/100। 1 বছর পর যদি শোধ দিতে যাই, তাহলে তার শোধ দেওয়া লাগবে কত জানো, 1800 সামথিং টাকা, মানে আরো 1 বছর পর যদি যাই 2,000 টাকা নিয়ে এসে যাবে, 1800 সামথিং শোধ দিবে। তো এখন এই যে এভাবে হচ্ছে আমাদের এই ইন্টারেস্ট আর হচ্ছে ঋণ কাজ করে, দেখো তো বুঝছো কিনা। আমরা আরেকবার এক্সপ্লেন করবো যারা যারা বুঝে নাই, অনেকে উত্তর দিছো, ভেরি গুড। জারিফ না ভাইয়া, হ্যাঁ এটা এক্সপ্লেন করবো, সমস্যা নাই। তো দেখো আমাদের বলছে কি, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকার ঋণ নিছে। ওকে, এখন প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করে, ভালো কথা। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। এখন খেয়াল করো, তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও, ব্যাংক কিভাবে কাজ করে, তুমি ঋণ নিলে একটা পার্সেন্টেজ ইন্টারেস্টে তোমার ওই ঋণ বাড়তে থাকবে, মানে ব্যাংক তোমাকে টাকা দিছে, অবশ্যই ব্যাংক লাভ করবে, লাভ করার জন্য তার কি হবে, একটা পার্সেন্টেজ হারে তার ঋণ বাড়তে থাকবে। তো এখন দেখো এখানে বলছে কি, যে আমাদের চক্রবৃদ্ধি হারে এটা হচ্ছে বাড়তেছে, ঠিক আছে, এই যে চক্রবৃদ্ধি বলেই দিছে। তাহলে আমাদের 1 বছর পরে আমার যে ঋণ দাঁড়াবে, এটা চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা লিখছি তাই লিখছি, অ্যাকচুয়ালি এখানে লেখা উচিত ঋণ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ঋণ। 1 বছর পর আমাদের ঋণ দাঁড়াবে 5,000 ইন্টু 1+8/100 মানে সি সমান পি ইন্টু 1+r⁻n, ওই ফর্মুলাই এত টাকা তার ঋণ হয়েছে। 1 বছর পর গিয়ে সে শোধ করছে কত, 2,000 টাকা, তাহলে তার অবশিষ্ট ঋণ থাকে কত, 3400 টাকা। এই 3400 আবার 3400 টাকা সে আবার পরবর্তী 1 বছর পরে গিয়ে শোধ দিতে যাবে, তো
তো মাঝখানে এই টাকাটা আবার বেড়ে যাবে না, আরো 1 বছর এর উপরে ইন্টারেস্ট লাগবে। ইন্টারেস্ট লাগে 3400 থেকে হয়ে গেছে আমার কত, 3672 টাকা। এখন দ্বিতীয় কিস্তিতে সে আবার 2000 টাকা শোধ দিছে, মানে প্রথম কিস্তিতেও সে 2000 শোধ দিছে, দ্বিতীয় কিস্তিতেও সে 2000 শোধ দিছে। তাহলে পরের কিস্তিতে সে 2000 শোধ দিলে তার কাছে অবশিষ্ট থাকবে কত ঋণ আর, 1672 টাকা। দেখো তো এখন বুঝছো কিনা? হ্যাঁ, এভাবেই হচ্ছে মানুষ গরিব হয় আর কি, টু বি অনেস্ট। নাইম 1 বছর, এই জন্য পাওয়ার হচ্ছে 1 দিছি, 1 বছর, প্রতি বছরে হিসাব হয়। দ্বিতীয় ক্ষেত্রে n2 মানে n সমান 2 না, কেন? কারণ পরবর্তী 1 বছর নিচ্ছি আমরা, 1 বছর করে টাইম পিরিয়ড নিচ্ছি, 1 বছর। তুমি যদি 2 হিসাব করতে চাও, 2, তাহলে পুরোটার পাওয়ার 2 দিতে হবে। মানে ধরো 2 বছরে শোধ হয়, 2 বছরে আমার টাকা হয় কত, 5400 ইন্টু 1 প্লাস, মানে ওইভাবে হিসাব করলে হয় না, কিস্তি এভাবে কাজ করে না, মানে কিস্তির সিস্টেম একবারে 2 দিয়ে হিসাব করলে হবে না। বা এখানে আমরা 2 দিনই কেন, কারণ এখানে আমরা 1 বছরের জন্য দিছি, পরবর্তী 1 বছর, মানে 0 থেকে প্রথম বছর, প্রথম বছর থেকে দ্বিতীয় বছর, প্রথম বছর থেকে দ্বিতীয় বছর কয় বছর, 1 বছর। এটা মনে করো 0, 0 থেকে 1 বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, তাহলে এখানে আছে 1 ইয়ার, এখানেও আছে কত, 1 ইয়ার। এখানে এন এর ভ্যালু এই জন্য 1 বসাইছি। আশা করছি আমাদের কাছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি। এখন আমরা একটা ছোট্টখাটো ব্রেকে যাব। এখন আমাদের বাজে হচ্ছে 3টা, 3 ঘটিকা। বিরতির পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। ওকে।
ওকে, তাহলে আমরা ব্রেকের পরে আবারও ফিরে আসলাম। তো তোমরা একটু জানায় দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে। এই নানজিবা একটা প্রশ্ন করছিলে, তুমি কি প্রশ্ন করছো এটা বুঝি নাই আর কি আসলে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে আগাই। একজন বলছে ম্যাথ হার্ড। ম্যাথ হার্ড না ভাইয়া, মানে ম্যাথ আর কি একটু চিন্তা করতে হবে। তুমি যদি চিন্তা ভালো মতো করতে পারো তাহলে ম্যাথ খুবই সহজ, মানে সায়েন্সের। হ্যাঁ তাসনিম, ওটা ইউজ করা যাবে, ওটা খুবই ভালো হবে আর কি। ওকে, চলো সামনে আগাই। এখন দেখো আমাদের কিছু সিকিউ প্রশ্ন আছে, যে বলছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা হলো। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধনের, মানে মূলধন আমার দেয়া নাই, তো বলছে এটা মনে করো পি, আর এটা হচ্ছে একই হার যেহেতু, তার মানে আর ওই যে এই রিলেটেড অঙ্ক একটা আমরা করছিলাম, দুইটা সমীকরণ আসবে, যে ভাগ দিয়ে অঙ্ক করতাম অথবা প্রতিস্থাপন পদ্ধতি আর কি, যে কোনো একটা। তো বলছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, মানে এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু, সি। আর আর 2 বছরান্তে এখানে হচ্ছে এন সমান 1, মানে এন সমান 1 তখন সি। আর এখানে এন সমান 2 হইলে, এন সমান 2 হইলে এটা মনে করো আমাদের সি, আরেকটা সি। এখন বলছে সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। এ নাম্বার, এ নাম্বারের উত্তর আমরা লিখব। এ নাম্বার হচ্ছে সরল মুনাফা, সরল মুনাফা আই সমান পি এন আর। এখানে ব্যাখ্যা দিতে হবে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। এখানে পি সমান মূলধন, এন সমান সময়, সময় আবার কোন সময়, মানে সময় বলতে বছর বোঝায় আর কি, আর আর সমান মুনাফার হার। এভাবে লিখতে হবে। ওকে, ঠিক আছে। এখন দেখো বি নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে মূলধন নির্ণয় করো। মূলধন আমরা কিভাবে নির্ণয় করতে পারি? বি নাম্বারের জন্য দেখো, বি নাম্বারের জন্য প্রথমে আমরা C1 বের করব। C1 সমান কত? C1 সমান P ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, মানে 1 বছর সমান কত দেয়া আছে? 19,500। 19,500, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। এরপর দেখো তো C2 সমান আমরা কি জানি? P ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, যেহেতু 2 বছর আনতে, মানে এন এর ভ্যালু 2, স্কোয়ার সমান কত আসবে আমাদের? 20,280। ওকে, এটা আমাদের 2 নাম্বার। এখন দেখো তো 1 নাম্বার থেকে তুমি কি লিখতে পারো? 1 নং থেকে আমরা কিন্তু লিখতে পারি, 1 নাম্বার থেকে কি লিখতে পারি? আমাদের চাইছে কি? মূলধন, মূলধন চাইছে। তো আমরা তোমাদের যেই ওয়েটা পছন্দ হয় তোমরা সেই ওয়েতেই সলভ করবা। তো আমরা একটু আমাদের সেকেন্ড ওয়েতে সলভ করি। 1 নাম্বার থেকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস আর, এটা সমান কি হবে? 19,500 ডিভাইডেড বাই পি, 19,500 বাই পি। তাহলে এখন আমরা কি করব? 1 প্লাস আর এর ভ্যালু 2 নং এ বসায় দেব, প্রতিস্থাপন পদ্ধতি। 1 প্লাস আর এর ভ্যালু, এর মান 2 নং এ বসিয়ে পাই। 2 নম্বরে বসালে আমরা কি পাবো? 2 নম্বরে বসাইলে আমরা কি পাবো? দেখো 2 নম্বরে বসাইলে আমরা পাচ্ছি, দেখো এখানে আসবে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু আমরা চেঞ্জ করে দিছি, তাহলে 19,500 ডিভাইডেড বাই পি হোল স্কোয়ার সমান কত আসবে? 20,080, 20,280 এত টাকা। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি পি ইন্টু 19,500 স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার সমান 2,280। এখানে দেখো সুন্দর মতো একটা পি, আর এখান থেকে একটা পি ক্যান্সেল হবে, তাহলে নিচে একটা পি থাকবে, এটা ওই পাশে চলে গেলে আমাদের থাকবে 19,500
স্কোয়ার ডিভাইডেড বাই এখান থেকে 2280 ভাগ হবে সমান কত হবে পি। অতএব পি এর ভ্যালু কত আসতেছে আমাদের? অতএব পি এর ভ্যালু আসবে, এটা জাস্ট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে আমাদের হয়ে যাচ্ছে। অনেকে বের করে ফেলছে অ্যান্সার, ভেরি গুড। তাহলে 19,500 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2280, এটা আসবে হচ্ছে আমাদের 18,750 টাকা। এটা আমাদের পি এর ভ্যালু। তো তোমরা চাইলে এভাবেও করতে পারো, অথবা দুইটা ইকুয়েশন ভাগ করে দিয়ে আর এর মান বের করবা, তারপর আর এর মান বসাই দিবা। এটা বেশি ইজি মনে হয়, তোমাদের অনেকের কাছে এটা বেশি ইজি লাগতে পারে। ওকে, এখানে সূত্র লিখে ম্যাথ করতে হবে, সাথে কিন্তু ইয়া করতে হবে আর কি, সাথে হচ্ছে তোমার ব্যাখ্যা লিখতে হবে। জান্নাত, ক্লাস মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, মানে ক্লাসে মনোযোগ দিতে হবে, তাছাড়া ম্যাথের আগামাথা তো বুঝবা না। ওকে, মনোযোগ দিতে হবে। এই অঙ্ক এর আগেও একবার বোঝানো হয়েছে। ওকে, তো দেখো এখানে আমরা কি করছি, প্রথমে হচ্ছে C1 বের করব, তারপরে C2 বের করব। এরপরে আমরা 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি, 1 প্লাস আর এর ভ্যালু বের করে নিতে পারি, কারণ দেখতেছি এখানে দুই জায়গায় 1 প্লাস আর আছে, মানে সেম জিনিস রিপিটেডলি আছে। তার মানে আমরা যদি একটা বের করে নিয়ে প্রতিস্থাপন পদ্ধতিতে বসাই দিই, তাহলে আমরা আরেকটার মান পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন সলভিং এর হচ্ছে একটা মেথড। তো আমরা পি এর মান পেয়ে গেছি, এটা আমাদের খ নাম্বারের অ্যান্সার, মানে বি নাম্বারের অ্যান্সার। এখন বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। দেখো মূলধন কিন্তু আমরা বের করছি, পি এর ভ্যালু বি নাম্বার থেকে পাইছি। এখন আমাদের বের করা লাগবে কি, আমাদের বের করা লাগবে হার। হারটা কত? তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। সি নাম্বারটা কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক, যে বি হতে পাই পি সমান কত, মূলধন কত ছিল আমাদের 18,750, 18,750 টাকা, এটা আমরা পাইলাম। ওকে, এখন দেখো বি হইতে আমরা কি পাই, 1 নং সমীকরণ। 1 নং সমীকরণটা আমরা দেখি, আমাদের 1 নাম্বার সমীকরণ কি ছিল, 1 নম্বর সমীকরণ আমাদের ছিল, দেখো কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর সমান ছিল 19,500, পি ইন্টু 1 প্লাস আর সমান 19,500। এখান থেকে দেখো তো 1 প্লাস আর এর ভ্যালু আমরা কি পাবো, 1 প্লাস আর এর ভ্যালু পাচ্ছি 19,500 ডিভাইডেড বাই পি। পি এর ভ্যালু কত পাইলাম, 18,750, 18,750। পি এর ভ্যালুটা এখানে ভাগ করে দিছি, এই পাশ থেকে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 1 প্লাস আর এর ভ্যালু আমাদের কত আসে, চলো দেখে ফেলি। 1 প্লাস আর এর ভ্যালু আসবে 19,500 ডিভাইডেড বাই 18,750, এটা আসে 26/25, 26/25। তাহলে আর এর ভ্যালু আমাদের কত আসতেছে, 26/25 মাইনাস 1। তাহলে এখান থেকে 1 বাদ দিয়ে দিলে আমরা পাবো 1/25। ওকে, 1/25। এখন দেখো আমাদের সি নাম্বার প্রশ্নে কি বলছে, একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে এই অঙ্ক কিন্তু আমরা আগেও করছি। তো আমরা প্রথমে সৃজনশীল হওয়ার কারণে কি কি বের করে নেওয়া লাগলো আমাদের, সৃজনশীল প্রশ্ন হওয়ার কারণে আমাদের প্রথমে পি এর মান তো আমরা আগে থেকেই পাইছি বি নাম্বারে, এই আর এর মানটা আমাদের বের করে নেওয়া লাগলো। এখন এন সমান কত দেয়া আছে, 3 বছর। এখন আমরা বাকি জিনিসপত্রগুলো করব, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। দেখো চক্রবৃদ্ধি সরল মুনাফা আমাদের কি হবে, সরল মুনাফা হবে আমাদের আই সমান পি এন আর। পি এর ভ্যালু কত দেখো তো, পি এর ভ্যালু হচ্ছে 18,750, এন এর ভ্যালু হচ্ছে 3, আর এর ভ্যালু কত পাইছি 1/25। এটা কিন্তু 1/25ই বসাবা, পার্সেন্টেজ না, কিন্তু পার্সেন্টেজে নিতে হলে এখানে কিন্তু 100% গুণ করা লাগতো, তখন হয়তো আমাদের 4%, বাট এটা কিন্তু 1/25, আর এর ভ্যালু 1/25, 1/25 বসাই দিবা। তাহলে কত আসে দেখো তো, এখান থেকে ভ্যালু আমাদের আসবে 18,750 ইন্টু 3 ইন্টু 1/25, 2250 টাকা। ওকে, এরপরে দেখো, এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা।
আমাদের লাগবে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা আইসি সমান কি ছিল? পি ইন্টু 1+r, আমরা 1 লিখি বাংলায়, 1+r হোল টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এটা ছিল। পি এর ভ্যালু কত? 18,750 ইন্টু 1+r এর ভ্যালু কত? 1/25। n এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 1, যত আসবে তত হচ্ছে আমাদের উত্তর। আইসি আমাদের আসছে 18,750 ইন্টু 1 + 1/25 হোল কিউব মাইনাস 1। এটা আসে হচ্ছে আমাদের 2341.2 টাকা। তাহলে অতএব পার্থক্য কি হবে? পার্থক্য হবে হচ্ছে আমাদের আইসি মাইনাস আইসি হচ্ছে 2341.2 মাইনাস 2250, তাহলে যত আসবে তত। এটা আসছে 91.2 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা? এতক্ষণ যে অঙ্ক করছিলাম তারই একটা প্রয়োগ আর কি। এই তো অনেকে উত্তর দিছো, ভেরি গুড। হ্যাঁ, 1 নম্বর সমীকরণে n এর ভ্যালু 1। না, কোনো সমস্যা হবে না, 100% গুণ করে তারপরে এটা করলে, ক্যালকুলেশন করলে কোনো সমস্যা হবে না। ওকে, এই সেম অঙ্ক কিন্তু আমরা একবার দেখছি আর কি। ওকে, মানে একদম সেম অঙ্ক, পার্থক্য। ইংলিশ কোথায় লিখছি ভাই? এখানে? আরে এটা ইংলিশ বাংলা, তোমরা ঠিক করে নিও। মানে এখন তো আমরা ইংলিশ বাদে কিছু লিখি না, ওই জন্য মাঝে মাঝে ভুলে ইংলিশ লিখে ফেলি। ইংলিশ বাংলা তো একই, বুঝলে তো হলো। 91.2 টাকা। তোমরা পুরোটা বাংলায় লিখবা, মাঝে মাঝে কোথাও ইংলিশ হয়ে গেলে ওটা একটু কনসিডার করবা আর কি। এটা সমস্যা না ভাইয়া, এটা হচ্ছে তুমি যখন পরীক্ষায় লিখবা তুমি ঠিক মতো লিখো আর কি। তো ইংলিশ বাংলা মাঝে মাঝে হয়ে যায়, কারণ এখন তো সব ধরো ইংলিশে লেখা লাগে। তো তোমার এই পাটিগণিতের অঙ্ক করতে গেলে অনেক সময় ইংলিশ বাংলা মিক্স আপ হয়ে যায়, মেজর ইস্যু না। ওকে, আমরা পুরোটা বুঝাই এটা। এটা ভাইয়া এই সেম অঙ্ক কিন্তু আমরা আগে করছি। তো এখানে এখন এসে না বোঝার মতো কিছু নাই, তখন যদি বুঝে থাকো এখনো সেম অঙ্ক তোমার করতে দিলে তোমার পারার কথা। এখন দেখো, বি নাম্বারে আমরা কি করছি? দুইটা ইকুয়েশন বানাইছি। বি তো আমরা একবার রিক্যাপ করছি যে বি নাম্বারে আমরা দুইটা ইকুয়েশন বানাবো, একটা 1 বছরের জন্য, একটা 2 বছরের জন্য। বানানোর পরে তুমি চাইলে দুইটাকে ভাগ করে দিতে পারো, ভাগ করে দিয়ে সলভ করতে পারো। অথবা আরেকটা ওয়ে কি আছে আমাদের? আরেকটা ওয়ে আছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। তো আমরা এখানে প্রতিস্থাপন করছি যে পি ইন্টু 1+r, এই যে 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল? পি ইন্টু 1+r সমান 19,500। এটা একটা সমীকরণ ছিল। এখান থেকে আমরা কি লিখতে পারি? 1+r, 1+r এর ভ্যালু আমরা লিখতে পারি 19,500/p। ঠিক আছে, এই যে 1+r এর ভ্যালু, এখন এই যে 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? 2 নাম্বার কন্ডিশন, 1+p ইন্টু 1+r হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 20,280। তো এখানে 1+r এর ভ্যালুটা এখানে আমরা বসাই দিছি। বসাই দিয়ে এখন আমরা নর্মাল গুণ ভাগ করছি। গুণ ভাগ করে এখান থেকে পি এর মান পাই গেছি। কত পাইছি? 18,750। এখন পি এর মান আমরা পাইছি। পি এর মান 1 নম্বর সমীকরণ এখানে বসাই দিছি। এখানে পাওয়ার ছিল 1, 1 লিখা যে কথা, 1 না লিখা একই কথা, সেজন্য আমরা 1 লিখি নাই। ওকে, এটা আমরা 1 নম্বর থেকে পাইছি। এখানে আমরা পি এর ভ্যালু বসাই দিলে 1+r এর ভ্যালু পাই 26/25, পরে আর এর ভ্যালু পাবো 1/25। এখন n সমান 3 বছর, তাহলে সরল মুনাফা কি হবে? আই সমান পি এন আর। সরল মুনাফা বের করছি, চক্রবৃদ্ধি মুনাফা বের করছি ফর্মুলা বসাই দিয়ে, তারপর কি দুইটার পার্থক্য বের করছি, শেষ। আশা করছি এখন আমাদের কাছে ক্লিয়ার। ওকে, এখন আশা করতেছি আমাদের কাছে সবার ক্লিয়ার। এখন চলো আমরা সামনে আগাই। সামনে আমাদের আরেকটা প্রবলেম আছে, দেখো কি বলছে সৃজনশীল প্রশ্ন, যে শিপ্রা বড়ুয়া কোন ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। মুনাফা সহ 3600 টাকা মানে কি? মুনাফা আসল
এটা আশা করি আমরা বুঝি। মুনাফা সহ 3600 টাকা মানে বোঝাবে মুনাফা আসল। ওকে, সরল মুনাফার হার নির্ণয় করো। প্রথমে বলছে সরল মুনাফার হার নির্ণয় করো, এ নাম্বার। তো আমরা কি জানি, আই সমান পিএনআর। আরেকটা ফর্মুলা আমরা জানি, এ সমান পি ইন্টু 1 + NR। এখানে দেখো এর ভ্যালু দেয়া আছে, এটা আমাদের কিসের ভ্যালু? এর ভ্যালু। এটা আমাদের কিসের ভ্যালু? পি এর ভ্যালু। তাহলে আমরা এই যে দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করব, হ্যাঁ দ্বিতীয়টা, এই 2 নাম্বারটা ইউজ করব। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে আমাদের 3600। দেখো মুনাফা কেমনে বুঝলাম, এখানে দেয়া আছে মুনাফা সহ মানে মুনাফা আসল। ওকে, মুনাফা সহ দেখো এত টাকা পেয়েছে মানে আসলটাও পেয়ে গেছে, মুনাফা আসল। তাহলে আমরা এখানে লিখতেছি 3600। এখানে আমরা লিখবো হচ্ছে 3600 সমান পি কত? 3000। আসল ছিল 3000, 1 প্লাস কত বছর? 2 বছর, 1 ইন্টু 1 + 2R। তাহলে এখান থেকে দেখো 1 + 2R এর ভ্যালু কত আসে? 3600/3000। তো এটা ক্যালকুলেট করলে আমাদের কত আসবে? 36/30 আসতেছে কত? 36/30। তাহলে 2R এর ভ্যালু আমাদের কত আসবে? 36/30 -1 মানে কত আসবে? 6/30। 5 6 কত হয়? 30 হয়। ওকে, তাহলে 1/5। তাহলে অতএব আর এর ভ্যালু কত আসবে? এই 2 যদি ওই পাশে চলে যায়, 1/10 ইন্টু 100% দিয়ে দাও, তাহলে কত পাবা? 10%। এটা আমাদের হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। দেখো বুঝছো কিনা, এটা আমাদের 10%। ওকে, ভেরি গুড, এটা আমাদের 10%। এরপরে দেখো বি নাম্বারে কি বলছে, এটা আশা করি আমরা বুঝছি। নর্মাল ফর্মুলা, এই এ সমান পি ইন্টু 1 + NR, এই ফর্মুলা ইউজ করছি, এখান থেকে আমরা পেয়ে গেছি। ওকে, এই অঙ্ক করতে করতে আমরা অভ্যস্ত, অনেকবার করছি। এবার দেখো বি নাম্বারে বলছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? আরো 3 বছর পর মানে কি? টোটাল কয় বছর? প্রথমে রাখছে 2 বছর। দেখো আমরা এখানে বি নাম্বারে কি পাইছি? বি নাম্বারে বলবো এ হতে পাই বা ক হতে পাই আর সমান কত? 10% মানে 10%। পি সমান কত? পি সমান তো দেয়াই আছে 3000। তাহলে আরো 3 বছর পর, 3 বছর পর সময় দাঁড়াবে কত? সময় এন সমান হবে 2 + 3 মানে হচ্ছে 5 বছর। এখন অতএব 5 বছরে মুনাফা আসল, 5 বছরে মুনাফা আসল আমাদের কত দাঁড়াবে? এ সমান পি ইন্টু 1 + NR। মান বসাও, পির ভ্যালু হচ্ছে 3000, 1 + 5 ইন্টু আর কত? 10% মানে 10/100, যত আসবে তত। দেখো 3000। ওকে, 1 + 5 ইন্টু 10/100, এটা আসে কত? 4500। দেখো কত আসে মুনাফা আসল? 4500। অনেকে উত্তর দিছো, ভেরি গুড, 4500 টাকা। ওকে, অনেকে উত্তর দিছো, ভেরি গুড। চলো আমরা এবার সি নাম্বার সলভ করি। বি নাম্বার আশা করি বুঝতে পারছি আমরা, এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। এখন আমরা সি নাম্বার সলভ করব। বলছে 3000 টাকা একই হার মানে যে মুনাফার হার পাইছিলাম আমরা 10%, ওই হারে চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? চক্রবৃদ্ধি মূলধন মানে সি, এন এর ভ্যালু কত? 2। পি কিন্তু দেয়া আছে কত? 3000 টাকা, এটা হচ্ছে আমাদের পি। তাহলে আমরা সি নাম্বারটা চলো সলভ করে ফেলি। সি নাম্বারের জন্য দেখো, সি নাম্বারের জন্য আমাদের হচ্ছে মূলধন কত? মূলধন বা প্রিন্সিপাল পি সমান হচ্ছে 3000 টাকা, মুনাফার হার আর সমান 10%। এরপর আমাদের কি লাগবে? সময়, এন সমান 2 বছর, সম্ভবত হ্যাঁ 2 বছর। এখন চক্রবৃদ্ধি মূলধন
সি সমান হোয়াট, চক্রবৃদ্ধি মূলধন সি সমান হোয়াট, আমাদের সি বের করা লাগবে। তো এখন সি সমান আমরা কি জানি, ফর্মুলা আমরা জানি, সি সমান পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। পি এর ভ্যালু কত দেখো তো, 3000 ইন্টু 1 + r কত 10%, মানে 10/100, n কত 2, কত আসে দেখো, যা আসবে সেটাই আমাদের উত্তর। আমরা যদি ক্যালকুলেট করি 3000 ইন্টু 1 + 10/100 স্কোয়ার, আছে 3630 টাকা। খুব সহজ অঙ্ক ছিল, এটা আমাদের বইয়ের লাস্ট ম্যাথ। দেখো বুঝছো কিনা। আউসাফ, আগের ক্লাস না করলে এই ক্লাস বুঝতে একটু অসুবিধা হবে, মানে আগের ক্লাসে আমরা সবকিছু ডিসকাস করছিলাম চক্রবৃদ্ধি নিয়ে, তো তোমার হচ্ছে চক্রবৃদ্ধি পার্টে বুঝতে অসুবিধা হবে, তো আগের ক্লাসটা করা দরকার ছিল আর কি। মানে এখন হচ্ছে আজকের ক্লাস শেষ হলে আগের ক্লাসটা করবা, আগের ক্লাসটা করলে মানে আজকের ক্লাসে যে অঙ্ক করছি সবগুলোই বুঝবা। মানে একটা অঙ্ক একটু ব্যতিক্রমী ছিল আজকের ক্লাসে, ওই যে কিস্তির অঙ্কটা, যে দ্বিতীয় কিস্তি পর কত টাকা জমা থাকবে, এই একটা অঙ্ক হচ্ছে আগের ক্লাস থেকে ডিফারেন্ট। বাকিগুলো প্রায় সবকিছুই আগের ক্লাসে আমরা বেসিক সহ ম্যাথ সহ ডিসকাস করছি। তো এই কিস্তির অঙ্কটা পরে এসে আবার দেখে নিবা। আশা করছি এটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে চলো, যারা যারা আগের ক্লাস করো না, আগের ক্লাস অবশ্যই করতে হবে, মানে সেকেন্ড ক্লাসটা, ফার্স্ট ক্লাসটা অবশ্যই করতে হবে, সেকেন্ড ক্লাসটা করতে হবে কিন্তু। মানে এই চ্যাপ্টারে 3টা ক্লাস আছে, তুমি 3টা ক্লাস পুরোটা যদি ঠিকঠাক মতো করো তাহলে পরীক্ষায় কোনো অঙ্কে আটকাবা না ইনশাল্লাহ। আর এই যে আমাদের যে ভাগ টাগ করতে যে সমস্যা হচ্ছে, মানে এই যে যোগ বিয়োগে, এটা তো তোমার ক্যালকুলেশন, ভাইয়া এটা হচ্ছে তোমার হচ্ছে দেখবা কিভাবে সলভ করতেছি আমি, ওইভাবে তোমরা সলভ করার ট্রাই করবা। বা হচ্ছে আমরা যখন সমীকরণ চ্যাপ্টারটা পড়বো, এই সামনে মনে হয় আমরা কিছুদিনের ভিতরেই পড়বো আর কি, ঈদের পরে, তখন আরো ক্লিয়ার হবা, ঠিক আছে। তো একটু সময় দিতে হবে, সময় ব্যয় করতে হবে। তো চলো আমরা দেখি সামনে আমাদের জন্য কি আছে। আমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। হ্যাঁ, দেখো যে লাভ বা ক্ষতি সর্বদা কোনটির উপর নির্ভর করে, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ভর করবে, ক্রয় মূল্যের উপর, ঠিক আছে। শতকরা লাভ নির্ণয়ের সূত্র কি? শতকরা লাভ নির্ণয়ের সূত্র হচ্ছে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, অথবা তুমি বলতে পারো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের ডিফারেন্সই তো আমার লাভ, ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এটা হচ্ছে আমার ফর্মুলা, সুন্দর মতো করে লিখবা। এবার দেখো কি বলছে, বছরে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে কি বলে? বলো তো, এটার উত্তর দাও তো। বছরে আমাদের যে প্রারম্ভিক, হ্যাঁ এই তো, ভেরি গুড, সরল মুনাফা, সিম্পল ইন্টারেস্ট, সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট। ওকে, সরল মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা। সরল মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা। অ্যান্সার কি লিখবা? আয় দ্বারা। এরপর দেখো মুনাফা আসল নির্ণয় সূত্র কি? মুনাফা আসল নির্ণয় সূত্র এ সমান পি ইন্টু 1 + nr, এটা হচ্ছে আমাদের সূত্র। সূত্রের নিচে অবশ্যই পরিচয়গুলো দিয়ে দিবা, যে এ হচ্ছে মুনাফা আসল, পি হচ্ছে আমাদের আসল, এর হচ্ছে সময় বছরে, আর কি, আর হচ্ছে আমাদের শতকরা হার। ভেরি গুড। এরপর চলো দেখি কি বলছে। কোন নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট পরিমাণ টাকার জন্য যে পরিমাণ অতিরিক্ত অর্থ প্রদান করতে হয় সেই পরিমাণ অতিরিক্ত অর্থকে কি বলে? বলো তো, সে পরিমাণ অতিরিক্ত অর্থকে কি বলে? মুনাফা। মুনাফা হচ্ছে সুশীল বাংলা, এটার নাম হচ্ছে সুদ আর কি, ঠিক আছে। আমাদের অ্যাভয়েড করা উচিত ইন্টারেস্ট। ওকে, এটা আরো সুশীল। ওকে, তারপরে দেখো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র কি? চক্রবৃদ্ধি মুনাফা আইসি সমান হবে পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n-1। ওকে, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র কি? সি সমান পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। চক্রবৃদ্ধি মুনাফা অ্যাকচুয়ালি আইসি হচ্ছে
আইসি হচ্ছে আমাদের সি মাইনাস পি। তো সি এর ভ্যালু এখান থেকে বসাবা, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস এখানে পি। তাহলে পি কমন নিলেই আমাদের এই ফর্মুলাটা চলে আসে। আমরা আরো একবার একটু তোমাদের জন্য ক্যালকুলেশন করে দেখাই দিলাম। দেখো, মূলধনের উপর মুনাফা এবং পূর্বে অর্জিত মুনাফাকে কি বলে? মানে মূলধনের উপর যে মুনাফা এবং পূর্বে অর্জিত মুনাফাকে আমাদের কি বলে বলো দেখি এটা। মানে মূলধনের উপরে যে মুনাফা পাবা তার উপর আবার পূর্বে অর্জিত মুনাফার উপর মুনাফা পাবা, এইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, চক্রবৃদ্ধি মুনাফা। এরপরে বলো এন সমান 0 অর্থাৎ সময় 0 বছর হলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এন যদি 0 হয় চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এর উত্তর দাও তো। অনেকে বলছে 0, ম্যাক্সিমাম মানুষজন 0 বলতেছে। দেখো তো চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা কি শিখছো, একটু আগে দেখাইছি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখন এন এর ভ্যালু যদি 0 হয় তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 0। তার মানে এখানে 1 হচ্ছে কোনটা? পাওয়ার যদি 0 হয় তাহলে এই রাশিটার মান কি হয়ে যাবে? 1 হবে, 1। এক্স টু দি পাওয়ার 0 সমান কত? এক্স টু দি পাওয়ার 0 সমান 1 যখন এক্স নট ইকুয়ালস টু 0। ওকে, মানে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে সেটা 1। তাহলে এখানে এই জিনিসটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে আমার কি থাকতেছে? শূন্য হলে পাওয়ার 1 হচ্ছে, তাহলে পি ইন্টু 1, তার মানে কি পি। তার মানে সি সমান কি দাঁড়াচ্ছে? পি। মানে সি সমান পি দাঁড়াচ্ছে, মানে কি হবে আমাদের? চক্রবৃদ্ধি মূলধন আসলের সমান হবে। ওকে, আসলের সমান হবে। যারা যারা 0 বলছো ভুল বলছো, এটা পি এর সমান হবে, মানে আসলের সমান হবে। কেন হবে এই যে ব্যাখ্যা দিয়ে দিছি, আশা করছি বুঝতে পারছো। এবার চলো আমরা সামনে দেখি আমাদের জন্য কি আছে। আমাদের এখানে হচ্ছে হোমওয়ার্ক আছে 2টা প্রবলেম, বাট আমরা হচ্ছে যেহেতু চ্যাপ্টার শেষ, সামনে ঈদ, তো ঈদের আগে বাড়ির কাজ আর কি আমার নিজের পার্সোনালি পছন্দ হইতো না যদি কোনো টিচার বাড়ির কাজ দিত আর কি। তো আমি চাচ্ছি না তোমাদেরকে বাড়ির কাজ দিতে, তো এটা আমরা সলভ করে ফেলবো। ওকে, দেখো কি বলছে আমাদের। প্রথমটা 3000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা দেয়া আছে, তাহলে বার্ষিক মুনাফার হার কত? প্রথমটা যদি আমরা সমাধান করি, এটা মনে করো 1, এটা মনে করো 2। ওকে, তো 1 নাম্বারটার আমরা সলিউশন দেখে ফেলবো। দেখো বলছে 3000 টাকা 3 বছর, মানে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে এন। চক্রবৃদ্ধি মুনাফা এটা হচ্ছে আমাদের সি। আমরা বলছে বার্ষিক মুনাফার হার আর কত? আমরা কি জানি? 1 নাম্বারটা সলভ করতেছি, যে আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে দেখো সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, সরি এটা সি না, এটা আইসি। সো আমরা এখানে আইসির ফর্মুলা লিখবো। আইসি সমান আমরা কি জানি? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা আমরা জানি, এই যে আগেই আমরা দেখছি এখানে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, তাহলে এখানে দেখো আইসির ভ্যালু কত দেওয়া আছে আমাদের? 831.86 টাকা সমান পি এর ভ্যালু কত? 3000। ওকে, এখানে আমরা কি পাচ্ছি? 1 প্লাস আর কত বছরের? 3 বছরের, এন এর ভ্যালু 3 মাইনাস 1। এখন এটা সলভ করতে হবে আর কি। তাহলে দেখো 1 প্লাস আর হোল কিউব মাইনাস 1 সমান কত হবে? 831.86 ডিভাইডেড বাই 3000। এটা ভাগ করলে আমরা কত পাবো? 831.86 ভাগ 3000। এটা আসবে আমাদের, দশমিকে আসতেছে, আসুক সমস্যা নেই, 0.2773। এটা আবার ইংলিশে লিখছি, এটা বাংলায় লিখতে হবে, 0.2773 এত আসতেছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? 1 প্লাস আর কিউব সমান 1 প্লাস 0.2773, মানে আমাদের আসবে এর সাথে 1 যোগ করতে হবে, 1.2773। এখন দেখো এটা কিসের ভ্যালু? 1 প্লাস আর হোল মানে হোল টু দি পাওয়ার 3 এর ভ্যালু। তো আমাদের এখানে কি করা লাগবে জানো? কিউবিক রুট করা লাগবে, মানে ঘনমূল করা লাগবে। আমরা বর্গমূল চিনি না, ঘন চিনি, ঘনমূল করা লাগবে। মানে এই পাশে কিউব আছে,
বোথ সাইডে হচ্ছে কিউবিক রুট নেওয়া লাগবে, মানে পাওয়ার 1/3 নেওয়া লাগবে বোথ সাইডে। তাহলে 1 প্লাস আর সমান আমরা কি লিখতে পারি জানো? 1.2773 এর পাওয়ার হচ্ছে 1/3, মানে এর পাওয়ার 1/3 করা লাগবে। এটা দেখো তো বুঝছো কিনা? ওকে, সব বের করছি ভাই আগের অঙ্কে। ওকে দেখো, তাহলে এখানে বসাইলে আমরা কত পাই? 1.2773 তার পাওয়ার হচ্ছে 1/3। ক্যালকুলেটারে পাওয়ার উঠানো যায়, দেখবা যে এক্স এর উপরে একটা বক্স দেওয়া আছে, ওটা মানে হচ্ছে পাওয়ার। ক্যালকুলেটারের উপরে একটা বাটন আছে, তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 1.085। ওকে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে ক্যালকুলেটার কেমনে ইউজ করবে এটা, ঠিক আছে? ক্যালকুলেটার ইউজ সম্পর্কে পুরো জিনিসটা একটু ঘাটাবা, এটা হচ্ছে তোমাদের মনে করো হোমওয়ার্ক, ঈদের হোমওয়ার্ক। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কি আসবে? 1.085 বিয়োগ 1, তার মানে এখান থেকে আমরা 1 বিয়োগ করে দিব, তাহলে পাবো 0.085। তাহলে আমাদের পার্সেন্টেজে যদি নিই, শতকরা কত হবে? শতকরা আসবে হচ্ছে এত ইন্টু 100%, মানে 8.5%। প্রায় প্রায় লিখবা লাস্টে, এত পার্সেন্ট প্রায়। দেখো তো বুঝছো কিনা? বাংলিশ হয়ে গেছে, আমরা 8.5 লিখি, 8.5%। ওকে, জান্নাত এই পাশে কিউব আছে। ওকে, কিউব থাকলে, কিউব থেকে যদি তোমার কিউব মুক্ত করতে হয়, ওই পাশে 1/কিউব করা লাগে, মানে 1/3 নেওয়া লাগে, এই জন্য নিছি আর কি। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে চলো আমরা দেখি 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে। 2 নম্বর প্রশ্নে বলছে দেখো, যে বার্ষিক 10% মুনাফায় 500 টাকার 1 বছরের, এই যে টাইমটা ইম্পর্টেন্ট, 1 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? বলো তো এর উত্তর কি হবে? এই স্প্যামিং করো না ভাইয়া, কিউবিক রুটই করতে হবে ভাইয়া। এটা 0 আসবে, এটা আমরা শিখাইছিলাম, এটা হচ্ছে 0 আসবে। কিভাবে? চলো দেখে ফেলি। যে কোনো টাকার, যে কোনো টাকা হোক, আমরা হচ্ছে ফর্মুলা দিয়ে দেখবো। বলছে 1 বছরের, 1 বছরের জন্য, ঠিক আছে? যে কোনো টাকা, যে কোনো হার, তো আমরা কি জানি? সরল মুনাফা। সরল মুনাফা আই সমান কি? পি এন আর। তো এন এর ভ্যালু হচ্ছে 1, তাহলে পি আর হবে, আই সমান পি আর হবে, কারণ কি? এন সমান 1 বছর। চক্রবৃদ্ধি মুনাফা কি হয় দেখো তো? আইসি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1। ওকে, 1 বছরের জন্য এন এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে? পি ইন্টু ভিতরে আসতেছে 1 প্লাস আর, পাওয়ার 1 হওয়া মানে একই কথা, মাইনাস 1। তাহলে কি আসতেছে? এটাও পি আর আসতেছে, এটা কি? আইসি। তাহলে অতএব আইসি মাইনাস আই সমান কত আসবে? পি আর মাইনাস পি আর সমান কত? 0। অ্যান্সার। তো তুমি যেভাবেই করো, এটার অ্যান্সার 0 হবে। ওকে, খুবই ইজি। ঠিক আছে, তাহলে তোমরা জানো তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা? স্প্যামিং মানে একই মেসেজ বারবার টিচার ইনবক্সে অনেকে লিখে, এটা হচ্ছে স্প্যামিং। হ্যাঁ, তাসফিয়া আসে। ওকে, তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আশা করছি পুরো জিনিসপত্র সবাই বুঝছি। হোমওয়ার্ক আমাদের ডান। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে বাসায় বসে ক্যালকুলেটরটা একটু ইউজ করবা, কিভাবে পাওয়ার দিতে হয়, কিভাবে হচ্ছে কিউব করা লাগে, এই জিনিসপত্রগুলো একটু দেখবা। আশা করি আমরা পুরো অঙ্কগুলো সবগুলো বুঝতে পারছি। তো আমাদের হচ্ছে এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। আর তোমাদের সবাইকে হচ্ছে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। ঈদের পরে আবার কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ। এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, এন্ড ঈদ মোবারক ওয়ান্স এগেইন।